রাজনীতি মানে কিন্তু শুধু দিল্লির বড় বড় সমীকরণ বা টিভির বিতর্ক নয়। আসল রাজনীতি লুকিয়ে থাকে গ্রামের রাস্তায়, কৃষকের জমিতে। আজ আমরা ঠিক সেরকমই একটা জায়গা, রায়না বিধানসভা কেন্দ্রের উপর ফোকাস করছি। এখানে আমরা দেখব কিভাবে একটা ভাঙা নদী বাঁধ বা একটা খারাপ রাস্তা একটা গোটা এলাকার রাজনৈতিক ভাগ্যকে প্রভাবিত করতে পারে। এটা শুধু রায়নার গল্প নয়, এটা বোঝার চেষ্টা যে গভর্নেন্স বা শাসন আসলে কিভাবে কাজ করে বা অনেক ক্ষেত্রে করে না। চলুন ভোটের সংখ্যার আড়ালের আসল কারণগুলো খুঁজে বের করা যাক। দেখুন, রায়না জায়গাটা পূর্ব বর্ধমান জেলায়, দক্ষিণবঙ্গের একেবারে উর্বর পলিমাটির ওপর। দামোদর নদের কোলেই এর বেড়ে ওঠা। তাই একদিকে যেমন মাঠজুড়ে ফসলের সম্ভার, তেমনই কিন্তু প্রতিবছর বন্যার একটা ভয়ও তাড়া করে ফেরে। এখানকার মানুষের জীবনটাও অনেকটা এই নদীর মতোই, কখনো শান্ত আবার কখনো উত্তাল। তাদের সব আশা, সব স্বপ্ন, সব লড়াই এই মাটির সাথেই বাঁধা। একটা ভাঙা নদী বাঁধ সত্যি কি পারে একটা গণতন্ত্রের ভাগ্য ঠিক করে দিতে? প্রশ্নটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু এর উত্তরটাই লুকিয়ে আছে রায়নার রাজনীতির একেবারে গভীরে। এই প্রশ্নটাকে মাথায় রেখেই আমরা এগোব, কারণ রায়নার গল্পটা আমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যাগুলোই একসময় বড় রাজনৈতিক বদলের ঢেউ হয়ে আছড়ে পড়ে। কোনো জায়গার রাজনীতিকে যদি বুঝতে হয়, তাহলে সবার আগে তার মাটির কথা শুনতে হবে। তো রায়নার গল্পটাও আমরা শুরু করছি ঠিক সেখান থেকেই। এখানকার আসল পরিচয়টা এর কৃষিতে, এর মানুষে, আর সেই সব নামেটা সমস্যাগুলোর মধ্যে লুকিয়ে আছে যা বছরের পর বছর ধরে তাদের সঙ্গী। তাহলে রায়নার মূল পরিচয়টা কি? এখানকার বেশিরভাগ মানুষই ধান চাষ করে সংসার চালান। জনসংখ্যার একটা বড় অংশ তপশিলি জাতি এবং উপজাতির মানুষ। কিন্তু এই সব পরিসংখ্যানের আড়ালে যে আসল সত্যিটা আছে তা হল তিনটে গভীর সমস্যা। ১. প্রতি বছর দামোদরের ভয়াল বন্যা। ২. যাতায়াতের অযোগ্য ভাঙাচোরা জাতীয় সড়ক। আর ৩. ফসলের ন্যায্য দাম না পাওয়া কৃষকদের হাহাকার। ভাবুন তো একবার, যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে, তাকেই তার ধানের সঠিক মূল্যে প্রায় অর্ধেক দামে তা বিক্রি করতে হচ্ছে। এই হতাশাটা কোথায় গিয়ে পৌঁছায়? নদী আমাদের ক্ষেত ডুবিয়ে দেয়, রাস্তা ভেঙে পড়ে থাকে, আর নেতারা যে প্রতিশ্রুতি দেন তা কেবল প্রতিশ্রুতিই থেকে যায়। এ কথাগুলো কিন্তু কোনো একজন ব্যক্তির নয়, এটা রায়নার সাধারণ মানুষের জমে থাকা সম্মিলিত হতাশারই প্রতিধ্বনি। যখন মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলোই পূরণ হয় না, তখন স্বাভাবিকভাবেই শাসকের ওপর থেকে আস্থা কমতে শুরু করে, আর এই আস্থাহীনতারই প্রতিফলন ঘটে ভোটের বাক্সে। আচ্ছা, মানুষের এই হতাশার কথা তো আমরা শুনলাম, কিন্তু ভোটের বাক্সের প্রভাবটা ঠিক কেমন? চলুন এবার গত কয়েক বছরের নির্বাচনী ফলাফলগুলো পাশাপাশি রেখে একটু বিশ্লেষণ করা যাক। এই সংখ্যাগুলোই আমাদের বলে দেবে রায়নার রাজনৈতিক হাওয়া ঠিক কোন দিকে বইছে আর তার কারণটাই বাকি। 2016 সালের ছবিটা দেখুন। লড়াইটা ছিল শেয়ানে শেয়ানে, মূলত তৃণমূল কংগ্রেস আর সিপিআইএমের মধ্যে। এতটাই হাড্ডাহাড্ডি লড়াই যে জয়ের ব্যবধান ছিল মাত্র কয়েকশো ভোটের। বিজেপি তখন অনেকটাই পেছনে, তৃতীয় শক্তিতে। মানে 5 বছর আগে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল লাল আর সবুজ শিবিরের মধ্যেই। কিন্তু 2021-এ এসে পুরো ছবিটাই উল্টোপালট হয়ে গেল। তৃণমূল তাদের আসনটা ধরে রাখল ঠিকই, কিন্তু বিরোধী পরিসরে একটা বিরাট বদল ঘটল। সিপিআইএমের ভোট বিশালভাবে কমে গেল, আর সেই শূন্যস্থানটা পূরণ করল বিজেপি। বামেদের ভোট ব্যাঙ্কে যে কি বিরাট ভাঙন ধরেছে তা এই সংখ্যাগুলোই স্পষ্ট করে দিচ্ছে। প্রধান বিরোধী শক্তি এখন আর বামেরা নয়, বিজেপি। 32%। ভাবতে পারছেন, মাত্র 5 বছরের মধ্যে একটা রাজনৈতিক দলের ভোট শেয়ার এতটা বেড়ে গেল? এটা তো কোনো ম্যাজিক নয়। এমন একটা বিরাট পরিবর্তনের পেছনে নিশ্চয়ই খুব গভীর কোনো কারণ আছে। মানুষের মনে ঠিক কি এমন ক্ষোভ জমেছিল যা এই রাজনৈতিক ভূমিকম্পের জন্ম দিল? চলুন এবার সেই কারণগুলোতেই ডুব দেওয়া যাক। তো কেন এই পরিবর্তন? এই কেনর উত্তরটাই লুকিয়ে আছে মানুষের ক্ষোভের মধ্যে। এখন আমরা জন অসন্তোষের মূল কারণগুলোকে ব্যবচ্ছেদ করব। দেখব কোন কোন নির্দিষ্ট বিষয় ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এবং শাসক দলের বিরুদ্ধে একটা বড় অংশের মানুষকে চালিত করেছে। মানুষের এই ক্ষোভের কারণগুলোকে যদি আমরা একটু গুছিয়ে দেখি, তাহলে 4টে মূল বিষয় সামনে আসে। প্রথমত, সিস্টেমের গভীরে বাসাবাঁধা দুর্নীতি, যেমন ধরুন কাটমানি সংস্কৃতি বা শিক্ষক নিয়োগের মতো কেলেঙ্কারি। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্থবিরতা, বিশেষ করে কৃষিকাজ ছাড়া অন্য কাজের সুযোগের অভাব, যার ফলে এলাকার যুবকরা কাজের খোঁজে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। তৃতীয়ত, পরিকাঠামোগত ব্যর্থতা, যেমন বন্যা নিয়ন্ত্রণের বা সেচ ব্যবস্থার প্রতিশ্রুতি পূরণ না হওয়া। আর চতুর্থত, একটা সামাজিক উত্তেজনা, যেখানে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ভর্তুকি দেওয়ার চেয়ে সার্বিক উন্নয়নের দাবিটা জোরালো হচ্ছে।
আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদার সাথে বাঁচার অধিকার দেয়। যখন সিস্টেম মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে ব্যর্থ হয় তখন সেই মর্যাদায় আহত হয়, আর এখান থেকে জন্ম নেয় দায়িত্বশীল জনমত। আর এই ক্ষোভগুলো তো শুধু মুখের কথা নয়, এর প্রত্যেকটার বাস্তব উদাহরণ রয়েছে। যেমন বছরের পর বছর ধরে দামোদরের ডান দিকের বাঁধের প্রতি অবহেলা, জাতীয় সড়ক ২ বা জিটি রোডের খানাখন্দে ভরা রাস্তা যা বর্ষাকালে যাতায়াতের প্রায় অযোগ্য হয়ে পড়ে। এমনকি পঞ্চায়েত স্তরেও সমস্যা, পিডিএসের খারাপ মানের চাল দেওয়া থেকে শুরু করে গ্রামের উন্নয়নের টাকা অন্য খাতে চলে যাওয়ার অভিযোগ। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। বেশ, তাহলে এই যে এত ক্ষোভ, এত সমস্যা, এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছিল, চলুন একবার দেখে নিই রায়নার মন জয় করার এই লড়াইয়ে কার কৌশল ঠিক কী ছিল। লড়াইটা ছিল মূলত দুটো ভিন্ন কৌশলের। একদিকে বিজেপি তাদের চতুর্মুখ কৌশলের মাধ্যমে দুর্নীতি এবং তোষণের রাজনীতির বিরুদ্ধে একটা আক্রমণাত্মক প্রচার চালিয়েছে। তারা আইন শৃঙ্খলা ফেরানোর, নতুন চাকরি তৈরির এবং সিএএর মাধ্যমে নাগরিকত্ব সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে শাসক দল তৃণমূল তাদের চালু করা জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার এবং প্রশাসনিক ক্ষমতার ওপর নির্ভর করে নিজেদের ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করেছে। মানে একদিকে ছিল পরিবর্তনের ডাক আর অন্যদিকে ছিল স্থিতাবস্থা বজায় রাখার লড়াই। দেখুন, শুধু সমস্যা খুঁজে বের করা বা রাজনৈতিক কৌশল বিশ্লেষণ করাই তো যথেষ্ট নয়। আসল কাজটা হলো একটা সমাধানের রাস্তা দেখানো। এই অংশে আমরা তথ্যের ভিত্তিতে একটা সুস্পষ্ট উন্নয়নমূলক পরিকল্পনা বা বলতে পারেন একটা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব, যা রায়নার মানুষের মূল সমস্যাগুলোর সমাধান করতে পারে। যে কোনো কার্যকরী উন্নয়ন পরিকল্পনার আমার মতে 4টে মূল ভিত্তি থাকা উচিত। প্রথমত, মানুষের জমিকে সুরক্ষিত করা, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত, মানুষকে একে অপরের সাথে যুক্ত করা, মানে ভালো রাস্তা আর সেতু তৈরি করা। তৃতীয়ত, সুযোগ তৈরি করা, অর্থাৎ স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরি করা। আর চতুর্থত, জনকল্যাণমূলক পরিষেবাগুলো যেমন পানীয় জল, আবাসন বা স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে একটা নির্দিষ্ট পরিকল্পনা লাগে। যেমন দামোদর বাঁধের উন্নতির জন্য আনুমানিক 40 কোটি টাকার একটা প্রকল্প। এই একটা বিনিয়োগ প্রায় 30টা গ্রামকে প্রতি বছরের বন্যা থেকে বাঁচাতে পারে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আসলে হাজার হাজার মানুষের জীবনের সুরক্ষার একটা প্রতিশ্রুতি। অর্থনৈতিক স্থবিরতা কাটাতে গেলে স্থানীয় উদ্যোগ দরকার। একটা নতুন কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র বা অ্যাগ্রো প্রসেসিং হাব তৈরি হলে সেখানে প্রায় 300টা নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। এটা শুধু যুবকদের বাইরে যাওয়া আটকাবে না, এলাকার কৃষকদেরও তাদের ফসলের ভালো দাম পেতে সাহায্য করবে। আর যাতায়াতের সমস্যা, এর সমাধানের জন্য জাতীয় সড়ক 2-এর সাথে একটি সব ঋতুতে ব্যবহারযোগ্য রাস্তা এবং সেতুর সংযোগ তৈরি করাটা অত্যন্ত জরুরি। এর জন্য আনুমানিক 60 কোটি টাকার বিনিয়োগ দরকার, যা এলাকার বাণিজ্য এবং জরুরি পরিষেবা ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মনে রাখতে হবে, যে কোনো উন্নয়নমূলক কাজে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি রক্ষা করা প্রয়োজন, যা ভারতের ডিপিডিপি আইন দ্বারা সুরক্ষিত। তো আমরা সমস্যা থেকে শুরু করে সমাধানের একটা পথ পর্যন্ত দেখলাম। এখন সময় এসেছে পুরো বিশ্লেষণটাকে এক জায়গায় এনে একটা সিদ্ধান্তে পৌঁছানোর। রায়নার এই উদাহরণ থেকে আমরা বৃহত্তর গণতন্ত্র এবং শাসন ব্যবস্থার জন্য কি শিক্ষা নিতে পারি? সব ডেটা, সব বিশ্লেষণ কিন্তু একটাই পরিষ্কার পথের দিকে ইঙ্গিত করছে। মানুষের বিশ্বাস অর্জন করার আসল চাবিকাঠি হল তাদের গভীরে প্রথিত স্থানীয় সমস্যাগুলোর সমাধান করা। জনকল্যাণমূলক প্রকল্পগুলো হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী আস্থা তখনই তৈরি হয় যখন রাস্তাটা ঠিক হয়, বন্যা থেকে স্থায়ী সুরক্ষা মেলে আর এলাকার যুবকরা নিজের এলাকাতেই কাজের সুযোগ পায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একজন নেতার আসল পরিমাপ কি? তিনি কতগুলো ভোট জিতলেন, নাকি কতগুলো মানুষের জীবনযাত্রার মানকে তিনি উন্নত করতে পারলেন? If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with Blueprint Strategies AI at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602.